বাংলায় একটা কথা আছে, তার আমও গেল ছালাও গেল। এর মানে হচ্ছে আপনি যদি লোভ করে দুটোই চাই বলে দুদিকে হাত বাড়ান, তাহলে আপনি দুটোর কোনোটাই পাবেন না, শুধু আপনার হাতে লোভে পড়ে থাকবে মহাশূন্য, দুটোই আপনার হাত থেকে চলে যাবে। শুভেন্দু অধিকারী আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন এবং শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হয়ে এইবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরান, তাহলে এরপর বাংলার বিভিন্ন জায়গায় আকবর, বাবর, হুমায়ুন এদের নামে বিভিন্ন রাস্তা, বিভিন্ন জায়গা দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে বেলডাঙ্গার ঘটনা থেকে হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত। 500 পুলিশের প্রোটেকশনে পশ্চিমবঙ্গে আজ মুঘল পাঠান সংস্কৃতির বীজ রোপণ করা শুরু হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, শুভেন্দু অধিকারী কথা বলছেন, আক্রমণ করছেন ঠিকই, কিন্তু আজকের ঘটনায় তার খুব একটা কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে এই ধর্মীয় বিভাজনের রাজনীতি যদি হুমায়ুন কবির করতে চান, তাতে হুমায়ুন কবিরের যতটা না লাভ হবে রাজনীতিতে, তার থেকে বেশি শুভেন্দু অধিকারীর লাভ হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এটা কেন মনে হচ্ছে যে এটাও গেল ওটাও গেল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন যে তিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারের কন্যা, তিনি পুজো করেন, মন্ত্র জানেন, যতই তিনি মন্দির উদ্বোধন করুন, পুজোর জন্য টাকা দিন, কার্নিভাল করুন, দুর্গাঙ্গন, জগন্নাথ মন্দির একের পর এক তিনি উদ্বোধন করতেই পারেন, কিন্তু আলটিমেটলি রাজনীতিতে হিন্দুত্বের রাজনীতি যদি করতে হয়, হিন্দুত্বের সেই ঝাঁজ, সেটা তৃণমূল কংগ্রেস কোনোদিনই বিজেপির মতো করে আনতে পারবে না। আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মাথায় কাপড় দিন, ফুরফুরা শরীফে যান, বৈঠক করুন, ঈদের অনুষ্ঠানে পৌঁছে যান, তিনি কিন্তু মুসলিম আমার ভাই এই গানটা হুমায়ুন কবিরের থেকে বেশি ভালো করে গাইতে পারবেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবির আবার আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীও বলেছেন। সেই আরএসএস যার কথা শুনলেই মুসলিমদের চোখ কপালে উঠে যায়। এবার দেখুন, হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এখন যে কথা বলছেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে কে বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে। শুভেন্দু অধিকারী নিজেকে সনাতনী বলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় খালি মন্দির তৈরি করে চলেছেন। ওড়িশার মন্দির টেনে নিয়ে এসেছেন এখানে, তারই সঙ্গে নিউ টাউনে যেখানে স্বাস্থ্য ভবনের জমি ছিল তার উপরেও তিনি মন্দির তৈরি করেছেন। তিনি কি মন্দির তৈরি করার জন্যই মুখ্যমন্ত্রী হয়েছেন? আমরাও দেখব যে এই সব কতদিন চলবে। তারই সঙ্গে হুমায়ুন কবির আরো বলছেন যে এই মন্দিরই যদি করতে হয় তাহলে দোআঁশলা নেব কেন, একেবারে অরিজিনালটাই দাও। মানে হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে যে এইরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে যদি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হয় সরাসরি, বরং সেটাকে আমরা স্বাগত জানাবো। এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে চায়, তাহলে আমরা এটা প্রমাণ করে দেব যে এই মুখ্যমন্ত্রী শুধুই মন্দির করতে চায়, শুধুই মন্দির নিয়ে রয়েছেন। তিনি পুজোর জন্য 1,10,000 টাকা দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, চারিদিকে মন্দির উদ্বোধন করছেন, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে এসে বাড়ি বাড়ি সে সমস্ত বিলি করছেন। এসব কতদিন চলে সবটাই আমরা দেখব। এইটা হচ্ছে প্রথম পলিটিক্যাল কনান্ড্রাম, যে আপনি যদি ভোটের রাজনীতির জন্য, শুধুমাত্র ভোটের জন্য চারিদিকে সব দিকের সঙ্গে তোষণ খেলেন, তাহলে আলটিমেটলি একটা সময় পরে আপনার শাসনের তলায় আর কেউই পড়ে থাকবে না। এরপর আসে দ্বিতীয় বিষয়টায়। দেখুন, আজ এই যে হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাস ছিল, সেখানে প্রচুর লোকজন হয়েছিল, দেখার মতো লোক গেছিল। আজ কিন্তু বেশ অনেকগুলো কর্মসূচি ছিল। একদিকে বামেদের বাংলা বাঁচাও যাত্রা চলছে, তার সঙ্গে আজ তাদের একটা সম্প্রীতির কর্মসূচি ছিল, সেই দিকে মিডিয়ার খুব একটা নজর একেবারেই নেই। এরপরে আপনি চলে আসুন, বিজেপির শৌর্য দিবসের কর্মসূচি ছিল, সেখানে এই সিপিএম এর থেকে একটু বেশি মিডিয়ার নজর মোটামুটি পড়েছে। তাছাড়া তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের অনুষ্ঠান আজ ছিল, সেই কর্মসূচি ছিল। কিন্তু তাকেও ছাপিয়ে গিয়ে সব থেকে বেশি ফুটেজ আজকে যে কর্মসূচি পেয়েছে সেটা হচ্ছে হুমায়ুন কবিরের এই মসজিদের শিলান্যাসের কর্মসূচি। এবং সেখানে প্রচুর সাংবাদিকরা গিয়ে পৌঁছেছেন। সেখানে দেখা যাচ্ছে মানুষজন মাথায় করে ইট নিয়ে চলে আসছেন, ঠেলা গাড়িতে করে ইট বয়ে নিয়ে আসা হচ্ছে, কিউআর কোড নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে টাকা পয়সা তোলা হচ্ছে। দিস মেক্স ফর গুড টিভি, এবং এটা চারিদিকে সবাই দেখিয়েছেন। কিন্তু এইখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন উঠে আসে যে যারা এসেছেন তাদের মেন্টালিটি কি, মানে তারা নিজে থেকে এসেছেন নাকি তাদের নিয়ে আসা হয়েছে। আজকের এই কর্মসূচিতে একটা জায়গায় হুমায়ুন কবিরের একটা কথা শুনতে শুনতে আমার আরেকটা লাইনের কথা মনে পড়ে গেল। আপনারা জানেন আগামীকাল ওই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। এরকমই একটা সনাতনী সম্মেলন হয়েছিল কয়েক মাস আগে, এবং সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, সেখানে কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন, এবং সেইখানকার একটা কথা আজ মনে পড়ে গেল। কার্তিক মহারাজ একটা কথা বলতে বাধ্য হয়েছিলেন, সেই কথাটা আগে একবার শুনুন। বারবার ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে, 25,000 মানুষের তো রান্না, আরো 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব, তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন,
1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। একটু লজ্জা লাগছে। আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে। আজকে একটু দাঁড়ান, হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন। একবার মঞ্চে আসলেন না, একবার যোগ্য সভায় আসলেন না, একবার সাধু দর্শন করতে আসলেন না। এইবার আপনি এই দিকে চলে আসুন, হুমায়ুন কবির যে অনুষ্ঠান করছেন, যে শিলান্যাস হচ্ছে মসজিদে, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে 40,000 মানুষের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য বিরিয়ানির প্যাকেট তৈরি করা হচ্ছে। বাইরে থেকে সব আসবেন 40,000 মানুষ, তারা বিরিয়ানির প্যাকেট পাবেন। স্থানীয়ভাবে আরো 20,000 মানুষের জন্যও প্যাকেট তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে খাওয়া দাওয়ার পেছনে খরচ করা হচ্ছে 30 লক্ষ টাকারও বেশি। আর ভেনুর বাজেট বা ভেনুর খরচ প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা। কিন্তু যতজনের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে, বিরিয়ানির প্যাকেট করা হচ্ছে, তার থেকে অনেক বেশি পরিমাণে লোক গেছেন। তাহলে সবার জন্য খাবারের ব্যবস্থা করা ওই 40,000 প্লাস 20,000-এর প্যাকেটে সবার খাওয়া হয়ে যাবে, এটা তো নেক্সট টু ইম্পসিবল, হবেই না। তাহলে সেখানে কি বলা হচ্ছে? সেখানে হুমায়ুন কবির কি বলছেন এইবার শুনুন। যারা বাইরে থেকে এসেছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন, তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো আতিথ্যতা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে, দরকার হলে 10 লাখ লোক দেখে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি, সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। এই তফাৎ কেন? এই অ্যাটিটিউডের তফাৎটা কেন? এবার তাহলে বুঝতে পারছেন কেন মুসলিমদের তোষণ করা হয়? কারণ ওরা আপনার জন্য খালি পেটে থাকবে, অতএব ওদেরকে সুড়সুড়িটাও আপনাকে ভালোই দিতে হবে। হুমায়ুন কবির যদিও বলেছিলেন যে আজকের এই অনুষ্ঠান শিলান্যাস, সেখান থেকে কোনো রাজনৈতিক বক্তব্য রাখা হবে না, কিন্তু তারপরেও হুমায়ুন কবির যে নতুন দল তৈরি করতে চলেছেন তার টার্গেট তিনি বেঁধে দিয়েছেন, এবং তিনি এই দলের মাধ্যমে কি করতে চান সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুসলিমদের উদ্দেশ্যে হুমায়ুন কবির আজকে বলছেন যে আমি বাঙালি মুসলমানদের কাছে আবেদন করছি যে 90টা মুসলিম মেজরিটি সিট রয়েছে, বিধানসভা আসন রয়েছে, এই আসনগুলোয় যেখানে আপনারা 42% থেকে 82% মেজরিটিতে রয়েছেন, অর্থাৎ যে আসনগুলোতে 42% থেকে 82% পর্যন্ত মুসলিম ভোট রয়েছে, সেই রকম 90টা আসনে আপনাদের অবশ্যই করে মুসলিম প্রতিনিধিকে কিন্তু জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। এই 90টা আসনে আপনারা অবশ্যই মুসলিম প্রতিনিধিদের জিতিয়ে বিধানসভায় পাঠান। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিভাবে মুসলিম বিধায়কদের সংখ্যা কমে গেছে তারও পরিসংখ্যান কিন্তু সামনে রেখেছেন হুমায়ুন কবির। তিনি বলছেন 2011-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন তখন 67 জন মুসলিম বিধায়ক ছিলেন, তারপর 2016-তে সেটা কমে চলে এসেছে 57, এবং 2021-এ সেটা কমে চলে এসেছে 44-এ। যদিও এক্ষুনি নতুন দল তৈরি করেই সঙ্গে সঙ্গে ক্ষমতায় এসে সরকার গঠন করার দিবা স্বপ্ন দেখছেন না হুমায়ুন কবির। তিনি বলছেন 204টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক, তারা নিজেদের মধ্যে বুঝে নেবেন কোথায় কে বসবেন, কে জিতবেন, কিন্তু এই 90টা আসনে অবশ্যই করে আপনারা কিন্তু মুসলিম প্রতিনিধিদের জিতিয়ে বিধানসভায় পাঠান। আগামীকাল রবিবার ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে, আপনারা জানেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এই কথাটা বলা হচ্ছে, প্রচুর মানুষের সমাগম সেখানে হবে, এবং এই অনুষ্ঠান বা এই কর্মসূচি আয়োজন করছেন সনাতন সংস্কৃতি সংসদ। কিন্তু আলটিমেটলি এই গোটা কর্মসূচির নেপথ্যে যে বিজেপি রয়েছে এবং বিজেপি মূলত সমস্ত কাজটা করছে, আয়োজন করছে, সেটা কোনো লুকানোর বিষয় নয়, সেটা একেবারে সর্বসমক্ষেই রয়েছে, সকলেই জানেন। এই অনুষ্ঠানে প্রচুর মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, জানা যাচ্ছে যে বিজেপির প্রথম সারির নেতা নেত্রীরা সকলে এখানে উপস্থিত থাকবেন, রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম এই কর্মসূচির কথা বলেছিলেন। এবার অবশ্যই হিন্দুত্বের রাজনীতির পাটিগণিত থেকে এই সমীকরণই বেরিয়ে আসবে যে ওদিকে হুমায়ুন কবির যদি সমস্ত মুসলিমকে একত্রিত হওয়ার ডাক দিতে পারেন, তাহলে আমরাই বা কেন সব হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দিতে পারবো না? সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায়, ভুলটাই বা কোথায়? এই সমস্ত তরজার মাঝে একদম শেষে 4টে কথা আপনাদের একটু মনে করিয়ে দেব। প্রথম কথা, বাঙালি হুজুগে, সে অনেক জায়গায় অনেক কিছুতে চলে যেতেই পারে, কিন্তু দিনের শেষে সেই বাঙালি আবার কিন্তু উলট পুরাণ ফেদে বসতেও পারে। 2 নম্বর কথা, ব্রিগেডে ক্ষয়িষ্ণু শক্তিদের বিশাল বড় বড় জনসমাবেশ আমরা দেখেছি, অনেক কর্মসূচি, মিছিল, সেখানে প্রচুর লোকজন হয়েছেন আমরা দেখেছি, সেখান থেকে বলা হয়েছে আমরাই ফিরবো, আমরাই আসছি, এই নিয়ে লেখালেখি শুরু হয়ে গেছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু এই সব কথা, সমস্ত আশাকে
বাস্তব একেবারে মারিয়ে চলে গেছে সেটাও আমরা দেখেছি। 3 নম্বর, আজ বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিবস, কোনো কারণ নেই, এমনি বললাম কথাটা। আর 4 নম্বর কথা, পশ্চিমবঙ্গের রাজনীতি একটা কথা আমাদের বারবার শিখিয়েছে, আর সেটা হচ্ছে এখানে বলা খুব সহজ। বড় বড় মানুষজন অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু যেটা বলা হচ্ছে সেটা করে দেখানো ততটাই কঠিন। অনেক বড় বড় লোকজন করে দেখাতে গিয়ে কিন্তু এই মাটিতে হেরে গেছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।